জয় জয় হোক। সৌভাগ্য দর্পণের সকল দর্শককে অনেক অনেক স্বাগত আবারও একটি নতুন পর্বে। যেমন আগের যে পর্ব করেছিলাম সেই পর্বের রেস্ট টেনেই শুরু করছি আজকের নতুন পর্ব। গত পর্বে যেমন জানানো হয়েছিল যে বাগদেবীর আরাধনায় আপনারা কি কি করণীয়, তার সঙ্গে সেইগুলির সঙ্গে সঙ্গে আরো কিছু উপাচার আপনাদের জন্য আজকে থাকবে, যা আপনাদের ডেভেলপমেন্টকে আরো ত্বরান্বিত করবে এবং সেটাকে সঠিক পর্যায়ে আপনারা সেদিকে এগিয়ে যেতে পারবেন। তো সেই নিয়ে আজকের আলোচনা এগিয়ে যাব। যেমন আগের দিনে যেমন কথা ছিল সেই অনুযায়ী কিন্তু আজকে আমাদের অনুষ্ঠানকে আমরা এগিয়ে নিয়ে যাব। দেখুন, আমাদের জীবনের যে কোনো ধরনের উপাচার তার একটা পজিটিভিটি দেয়, আমাদের মধ্যে তার একটা পজিটিভ ভাইবস তৈরি করে এবং সেই পজিটিভ ভাইবসই আমাদের জীবনে চলার পথকে কিছুটা হলো মসৃণতা দান করতে সাহায্য করে। এবং এই উপাচারগুলো যে ব্যবহার করে সেখান থেকে যে সঠিক ফল পাওয়া যায় সেটা মনে হয় আমার দর্শকরা বুঝেও গিয়েছেন এবং সেখান থেকে তারা যে উপকার পেয়েছেন সেটা তারা বিভিন্ন ফিডব্যাকের মাধ্যমে তারা জানান এবং এটা তাদের কাছে প্রকৃষ্টভাবে প্রমাণিত যে তাদের কাছে যে কোনো ধরনের উপাচারকে যদি সঠিকভাবে জীবনে এক্সিকিউট করা যায়, কিন্তু সেটা সঠিক এবং শাস্ত্রীয় উপাচার হতে হবে, তবেই সেখান থেকে তার পজিটিভিটি আপনি পেতে পারেন। যেমন মায়ের আরাধনা, যে বাগদেবীর আরাধনা, এই বাগদেবীর আরাধনা আমাদের সকলেরই কিন্তু প্রয়োজন। তার কারণ বাগদেবীর আরাধনায় অর্থাৎ মা সরস্বতীর আরাধনায় আপনারা তো যা করবেন যেগুলো আমাদের রীতি, আমাদের বাঙালিদের বা হিন্দুদের যা রীতি সেগুলো তো আমরা করবই, তার সঙ্গে সঙ্গে কিছু অ্যাড অন করার কথা আমি যেটা বলেছিলাম এবং আমি আমার আগের এপিসোডে মা নীল সরস্বতীর কথাও কিন্তু উল্লেখ করেছিলাম। যদি কেউ মিস করে গিয়ে থাকেন তারা ফেসবুক ইউটিউবে গিয়ে আবার সার্চ করে শুনে নেবেন এবং মায়ের বীজ মন্ত্রটিকে অবশ্যই পাঠ করবেন এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যহ যে নীল ফুল অর্পণের কথা বলেছিলাম সেটা কিন্তু করবেন এবং তার সঙ্গে সৌভাগ্য প্রদীপের কথা বলেছিলাম, সেই সৌভাগ্য প্রদীপকে কিন্তু এই বসন্ত পঞ্চমীর দিনেই কিন্তু আমাদেরকে অর্পণ করতে হবে। কিন্তু এবারে যে বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পূজার যে দিনটি, তার সেই দিন অর্থাৎ 2 তারিখ এবং 3 তারিখ দুদিনই কিন্তু আমাদের সরস্বতী পূজা অর্থাৎ বাগদেবীর কিন্তু আরাধনা হবে। এবার এই বাগদেবীর আরাধনা ক্ষেত্রে এই দিনে কিন্তু 2 তারিখে কিন্তু দুপুর 12টা 2 মিনিটে কিন্তু এই পঞ্চমী তিথি কিন্তু পড়ছে। তার আগে কিন্তু থাকছে বিনায়ক চতুর্থী। এবার এই গণেশজি আমাদেরকে জীবনে জ্ঞান, বোধ, বুদ্ধি অর্থাৎ আমাদের জীবনে এগিয়ে চলার ক্ষেত্রে, ত্বরান্বিত হওয়ার ক্ষেত্রে, সেগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করার ক্ষেত্রে সাহায্য করেন কে? মা সরস্বতী, বাগদেবী। কিন্তু জীবনে চলার পথে বিভিন্ন অবস্টাকলস এবং বুদ্ধিদীপ্ততাকে সঠিক পর্যায়ে নিরীক্ষণ করেন কে? গণেশজি অর্থাৎ আমাদের বিনায়ক এবং তার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী। এই তিনজনের যে কম্পোজিশন যখন হবে, তার কারণ আপনার কাছে ধনসম্পদ আসলেও তাকে যদি আপনি সঠিক পর্যায়ে সঠিক ইউটিলাইজেশন অনুযায়ী যদি ব্যবহার করতে না পারেন, তাকে সুবিন্যস্ত করতে না পারেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনি কোনোভাবেই ঐশ্বর্যশালী বা সম্পদশালী হয়ে উঠতে পারবেন না। সুতরাং জ্ঞান, বুদ্ধি এগুলোরও যেমন প্রয়োজন রয়েছে, অর্থ এবং তার সঙ্গে চলার পথে যে বিঘ্ন, সে বিঘ্ন হর্তাকেও কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। সুতরাং এই চতুর্থীর দিনে একটা অল্প একটু দূর্বা নেবেন, 10টি দূর্বা নেবেন, সেটাকে লাল মলি সুতা দিয়ে বাঁধবেন এবং তার সঙ্গে লাল ফুল নেবেন, নিয়ে বিনায়ককে অর্পণ করবেন এবং ওম গং গণপতায় নমঃ এই মন্ত্র খালি জাপ করবেন। 2 তারিখ সকালে এটা করতে হবে এবং তাকে লাড্ডু নিবেদন করবেন। শুধু এইটুকু কাজ করবেন 2 তারিখে। এরপরে আসবো আমরা 2 তারিখেই 12টা বেজে 2 মিনিটে কিন্তু বসন্ত পঞ্চমী অর্থাৎ পঞ্চমী তিথি পড়ে যাচ্ছে। মাঘ মাসের শুক্ল পক্ষে যে পঞ্চমী তিথি, যাতে বাগদেবীর আরাধনা, সেক্ষেত্রে আপনারা 2 তারিখেও পূজা করতে পারেন কিন্তু 3 তারিখেও করতে পারেন। কিন্তু আমাদের বৈদিক মত অনুযায়ী যেদিনকে আমরা সূর্য উদয় পাই সেই দিনকেই কিন্তু আমাদেরকে তিথি হিসেবে ধরা হয়, কারণ সেই দিনটিকে আমাদের প্রকৃষ্ট হিসেবে ধরা হবে। সুতরাং বসন্ত পঞ্চমীর এবং সরস্বতী পূজার প্রকৃষ্ট দিন হলো 3 তারিখ। কিন্তু যেহেতু তিথিকে আমরা পেয়ে যাচ্ছি, সেই তিথির অনুযায়ী যারা এবং তার সঙ্গে উদয়াস্তকে ধরে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো 3 তারিখ এবং 3 তারিখটাই প্রকাষ্ট। তার কারণ সরস্বতী পূজা বা বাগদেবীর আরাধনা হয় পূর্বাহ্নে, কিন্তু এবারে স্প্যানটা এতটাই কম পাওয়া যাবে, সকালবেলা মোটামুটি থাকবে 9টা 10টা 8 মিনিট পর্যন্ত, অর্থাৎ 2 তারিখ 12টা 2 মিনিটে পঞ্চমী তিথি পড়বে এবং সেটা স্প্যানটা থাকবে পরের দিনকে সোমবার 3 তারিখে, সেদিনকে থাকবে সকাল 10টা 8 মিনিট পর্যন্ত এবং যে কোনো তিথির কিন্তু শেষ পুচ্ছ আরো 2 ঘন্টা থাকতে পারে, অর্থাৎ আমরা 12টা পর্যন্ত কিন্তু এই পূজা অর্চনা কাজ কিন্তু করতে পারি। কিন্তু যারা এই 2 তারিখে পূজা অর্চনা কথা ভাবছেন, 2 তারিখে পূজার কথা ভাবছেন, অর্থাৎ যখনই বসন্ত পঞ্চমী পড়লো মায়ের আরাধনার কথা ভাবছেন,
তাদের ক্ষেত্রে বলবো 1টা 14 মিনিট থেকে 2টা 38 মিনিট এই সময়টাকে বর্জন করবেন, এই সময়টাতে পূজা অর্চনা করবেন না, এই সময়টা খুব একটা ভালো নয়। এবং বিকালবেলা 5টা 26 মিনিট থেকে 7টা 2 মিনিট পর্যন্ত কিন্তু এই সময়টা কিন্তু কখনোই করবেন না। এই দুটো সময়কে বাদ দিয়ে 2 তারিখে করতে পারেন, কিন্তু প্রকৃষ্ট সময় 3 তারিখ, এবং 3 তারিখের আরো সবচেয়ে ভালো সময় হচ্ছে সকাল 6টা বেজে 15 মিনিট থেকে সকাল 7টা 44 মিনিটের মধ্যে করবার চেষ্টা করবেন। এর পুরো সময়টাই ভালো থাকবে, তার মধ্যেও আরো ভালো সময় যেটা এটা, এবং এরপর থেকে আরো 2 ঘন্টা কিন্তু উচ্চ থাকবে, আপনারা কিন্তু 12টা পর্যন্ত পূজা অর্চনা করতে পারেন। কিন্তু প্রকৃষ্ট সময়টাকে যেটা আইডেন্টিক্যালি আপনাদের কাছে বলার, সেটাকে বলার চেষ্টা করলাম। এবার এই বসন্ত পঞ্চমীর দিনে আমরা কি করতে পারি? দেখুন, আমরা আমাদের যে পূজা অর্চনা আছে সেই পূজা অর্চনা তো করবোই, তার সঙ্গে আমরা অ্যাড অন হিসেবে কি করতে পারি? এই অ্যাড অন হিসেবে বলবো, প্রথমেই মায়ের কাছে একটা খাগের কলম নিবেদন করবেন। এটা হচ্ছে আমাদের সৌভাগ্য বৃদ্ধির জন্য, এবং যারা আমাদের বিশেষভাবে বিদ্যার্থীরা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো মায়ের কাছে অবশ্যই নিজ হাতে একটা খাগের কলম অবশ্যই অর্পণ করবে, এবং তাতে অল্প একটু দুধ, সিদ্ধি, একটা জবের শীষ এবং আমের মুকুল আর পলাশ ফুল, অবশ্যই 4টে পলাশ ফুল দেওয়ার চেষ্টা করবেন, 4টে না হলে একটা অন্তত পলাশ ফুল দেবেন। এবং তার সঙ্গে যে স্থানটাতে দেবেন তার পাশে একটু আবির অভ্র ছড়িয়ে দেবেন। আবির অভ্র কিন্তু একটা মায়ের কাছে একটু গুরুত্বপূর্ণ, সুতরাং এটা কিন্তু আমাদেরকে দিতেই হবে। এবং মাকে শ্বেত বস্ত্র অথবা হলুদ বস্ত্র কিন্তু প্রদান করবেন, এবং একটি হলুদ মালা প্রদান করবেন। এটা হচ্ছে আমাদের অ্যাড অনের মধ্যে একটা প্রধান। এটা আমাদের কি হবে? বাড়ির সৌভাগ্য বৃদ্ধি পাবে। যাদের ফোকাসের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, তারা তাদের ফোকাসটাকে ডাইরেকশন পাবে, এবং ফোকাসটাকে নিয়ে তারা তাদের জীবনে এক্সিকিউট করতে পারবে এবং সঠিকভাবে জীবনে এগিয়ে যেতে পারবে। এটা হলো প্রথম উপাচার। এর সঙ্গে আরেকটু আমরা এখানে কি করব, একটা সাদা কাপড় নেব। সেই সাদা কাপড়ের মধ্যে অল্প একটু আবির, একটু অভ্র, একটা পলাশ ফুল, এবং সেটাকে একটা জায়গায় বেঁধে একটা জায়গায় একটা পাত্রের মধ্যে রেখে মায়ের কাছে নিবেদন করব, এবং মায়ের কাছে নিজের মনস্কামনা জানাবো। এবং এই মনস্কামনা জানানোর সঙ্গে সঙ্গে একটা ওয়িং মন্ত্র কিন্তু জাপ করব। মায়ের যে বীজ মন্ত্র ওয়িং, এবং তার সঙ্গে ওয়িং সরস্বত্যই নমঃ, এই মন্ত্র রেগুলারলি জপ করবেন বসন্ত পঞ্চমীর দিন থেকে পরবর্তী 11 দিন। তার পরবর্তীকালে যদি কন্টিনিউ করতে পারেন খুবই ভালো। যদি ওয়িং সরস্বত্যই নমঃ করতে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে মায়ের বীজ মন্ত্র পাঠ করুন, সেক্ষেত্রে ওয়িংটাই পাঠ করতে থাকেন রেগুলারলি, তাহলে দেখবেন জীবনে অনেকটা এগোতে পারছেন এবং অনেক স্টেবিলিটি পাচ্ছেন, এবং আপনি আপনার ফোকাসটাকে ঠিকমতো করে ইউজ করতে পারছেন। এবং বিশেষ করে বলবো, যারা বাবা মায়েরা রয়েছেন তাদেরকে বলবো অবশ্যই এই যে পদ্ধতি দুটি বললাম এই দুটো অবলম্বন করুন, তাহলে আপনার ছেলের জীবনে ফোকাসটা যেমন একটা স্টেবিলিটি পাবে, এবং সে তার পড়াশোনার ফিল্ডে এবং কর্মজগতেও কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবে, কনসালটেশন লেভেলটা এক্সিকিউট করবে, তার যে অবাধ্যতা সেই জায়গাটা থেকে বেরিয়ে আসবে এবং অনেক জায়গা থেকে ইম্প্রোভাইজেশন পাবে। কিন্তু তার জন্য যে দুটি মেথড বললাম সেই দুটি পদ্ধতি, এবং তার সঙ্গে মায়ের কাছে ঐকান্তিকভাবে মনস্কামনা অর্থাৎ আপনার মনের প্রার্থনা যে মায়ের কাছে জানাতে হবে, এবং তার সঙ্গে ওয়িং মন্ত্র কিন্তু জাপ করতে হবে। আমরা আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আমরা আমাদের আলোচনা আবার এগিয়ে নিয়ে যাব। কে রয়েছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। নমস্কার। আমি বারাসাত থেকে বলছি। কার সম্বন্ধে জান? আমার ছেলের সম্পর্কে। ছেলের নাম? ছেলের নাম মৈনাক দেবনাথ। মৈনাক দেবনাথ। মৈনাক বাবুর জন্ম তারিখ? 14/9/2003। 14 সেপ্টেম্বর 2003। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে 13 তারিখ রাত 2:05। ডেট অফ বার্থ 14 তারিখ। মানে 13 তারিখ রাত্রিটা চেঞ্জ হয়ে গিয়ে 14 তারিখ, যেহেতু ইংরেজি মতে 14 তারিখ হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। রাত 2:07। 2:05 রাত 2:05। 2:05 AM। জন্মস্থান কোথায়? জন্মস্থানটি উল্লেখ করবেন। হ্যাঁ, জন্মস্থান ওই হাবড়া। হাবড়া। অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? হ্যালো হ্যালো। মাঝে মাঝে তারপরে পুজো দিয়ে দেখি, খুঁজে দেখি। কেমন লাগে? কেমন লাগে? হ্যাঁ দেখছি, স্যার বেশ কয়েকদিন দেখছি। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মাঝে মাঝে একটু ডিস্টার্ব করছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখানে সৌভাগ্য দর্পণ কতদিন ধরে দেখছেন? দেখছি, মাঝে মাঝে দেখি,
দেখতে আর পুজো টুজো দিয়ে যে সময় পাই সেই দেখি আর কি। তো কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগা থেকেই তো ভালো লাগা থেকেই তো এখানে ফোন করার চেষ্টা। সেটাই, সেই তো। দেখুন এখানে যা পাওয়া যাচ্ছে, মৈনাক বাবুর জন্ম তারিখ পাওয়া গেছে এখানে 14 তারিখ, এবং এখানে লগ্ন পাওয়া গেছে পুষ্যা নক্ষত্রে, কর্কট লগ্ন, এবং চন্দ্র এখানে পাওয়া গেছে মেষ রাশিতে। অর্থাৎ বর্তমানে একটা শনির 7.5 প্রভাব কিন্তু খুব দ্রুত আরম্ভ হতে চলেছে মার্চ মাসের পর থেকে। ফলে আগামী 7.5 বছর সময়টা খুব একটা ভালো নয়। এবার 7.5 মানেই যে খারাপ, তাটা কেন এখানে? তার কারণ এখানে শনির পজিশনটা খুব একটা ভালো জায়গায় নেই, এবং তার সঙ্গে সঙ্গে এখানে চন্দ্র রাহু দ্বারা পীড়িত অবস্থায় বসে রয়েছে। ফলে একটা গ্রহণ দোষ রয়েছে, এবং লগ্নের অষ্টম স্থানে মঙ্গল মাঙ্গলিক দোষ তৈরি করেছে, যা কিন্তু কোনো রকম ভাবে স্টেবিলিটি আসার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করছে। লগ্নের চতুর্থ স্থানে কেতু, অর্থাৎ জীবনে যেভাবে ফোকাস করতে চাইবে সেই ফোকাসটাকে সেইভাবে করে জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করছে, এবং যেভাবে প্ল্যান করে এক্সিকিউট করার জায়গা সেই জায়গার ক্ষেত্রে সমস্যা। এবং লগ্নের দ্বিতীয় স্থানে রবি, বুধ এবং বৃহস্পতি একসঙ্গে যুক্ত অবস্থা রয়েছে, অর্থাৎ এখানে একটা বুধাদিত্য যোগ তৈরি করেছে, এবং এখানে বৃহস্পতির সঙ্গে রবির যে যোগ তৈরি হয়েছে তা কিন্তু তাকে অনেকটা স্টেবিলিটি জায়গায় নিয়ে যাবে। কিন্তু বেশিরভাগ গ্রহগুলোই, একমাত্র মঙ্গল ছাড়া সব গ্রহগুলোই কিন্তু রাহু কেতুর আন্ডারে পড়ে গিয়েছে, এবং লগ্ন কিন্তু পীড়িত অবস্থায় বসে রয়েছে। অর্থাৎ শারীরিক জায়গাটা মাঝে মধ্যেই ট্রাবল দেয়, এবং পড়াশোনার জায়গায় যতটা পরিমাণ এক্সিকিউট করতে চাইছে সেই অনুযায়ী রেজাল্ট আসার ক্ষেত্রে একটা সমস্যা। কিন্তু নিজের চেষ্টা সবসময় চালিয়ে যায়, কিন্তু কোনোভাবেই সঠিক পর্যায়টা খুঁজে পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা হয়। এবং বর্তমান সময়ে পিতার শারীরিক জায়গাটা বর্তমান সময় কিন্তু একটু স্টেবল জায়গাটা ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু দিচ্ছে, এবং পিতাকে কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জায়গাটাও বর্তমান সময়ে একটু প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। একটু শেয়ার করবেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন স্যার। ওনার বাবার ক্ষেত্রে শারীরিক জায়গা এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ক্ষেত্রে প্রবলেম আছে তো? হ্যাঁ হ্যাঁ, আছে। এবং ছেলেও যেভাবে প্ল্যান করছে বা যেভাবে এডুকেশনটা হওয়া দরকার ছিল, আগে যেরকম ছিল সেই অনুযায়ী যত সময় এগিয়েছে তা কিন্তু পায়নি, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। দেখুন ভালো চাকরি কি পাবে স্যার? এই যে আগামী 7.5 বছর যেটা কিন্তু স্ট্রাগলের মধ্যে দিয়ে রয়েছে, এবং ওর দশম স্থানটা বেশ ভাবে পীড়িত, কিন্তু লগ্নপতি দশম স্থানে গিয়েছে, এই একটা ওয়ে আউটের জায়গা। লগ্নপতি দশম ভাবে গিয়েছে, অর্থাৎ নিজস্ব চেষ্টা বলে সম্পূর্ণটা সব জায়গা থেকে বেরিয়ে আসবে, কিন্তু লগ্নপতি এখানে দশম ভাবের ফল দিচ্ছে, কিন্তু বসে রয়েছে এখানে কোথায়? 9th হাউস, দশম ভাবে স্ট্রংলি ফল দিচ্ছে, কিন্তু নবমপতি এখানে একটুখানি পীড়িত হয়ে গিয়েছে নবাংশ ছকে গিয়ে, যার ফলে ভাগ্যের জায়গায় যতটা পরিমাণ চেষ্টা করে ভাগ্য সবসময় সাথ দেয় না, তাই না? এবং যেভাবে রেজাল্ট হওয়ার কথা ছিল সেই অনুযায়ী কিন্তু আসেনি। ছেলে ভালো, সবকিছু এক্সিকিউশন ভালো, কিন্তু যতটা দরকার সেই মতো করে কখনোই হচ্ছে না। এবং আমি আমার অ্যানালিসিসে বারবার ধরে বলেছি যে যখনই কোনো মাঙ্গলিক দোষ থাকে শুধুমাত্র ব্যক্তিগত জীবন নয়, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসতে দেয় না। তীর্থব্রত বলার পর থেকে অনেকেই যদিও কপি করে, সেটা বিষয় না, কিন্তু মানুষের কাছে পৌঁছানোটা খুব দরকার যে এই জায়গাটা হচ্ছে মূল কারণ। শুধুমাত্র ব্যক্তিগত জীবন নয়, স্টেবিলিটি জায়গাটাকে পুরো নাড়িয়ে রেখে দেয়, কোনোভাবে স্টেবিলিটি আসতে দেয় না। সেই কারণের জন্য মাঙ্গলিক দোষটাকে ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে খণ্ডন করুন, এবং দশম স্থান যে পাওয়ারটা লস করেছে, লগ্ন যে ডিস্টার্বিং হয়ে রয়েছে, এই জায়গাটাকে একটু সঠিকভাবে তার কিছু রেকটিফিকেশন দরকার, প্রতিকার প্রতিবিধান করুন। লগ্নপতি দশমে গিয়ে পাওয়ারফুল হয়েছে, কিন্তু সে রাহু দ্বারা পীড়িত অবস্থায় বসে রয়েছে, এই জায়গাটাকে, এবং কর্মপতি শনি সে দ্বাদশস্থ হয়ে গিয়েছে, এই জায়গাটাকে ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে রেকটিফাই করুন। আগামী দিনে ভালো জায়গায় চাকরি পাবে, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে অনেকটা ভালো জায়গায় পৌঁছতেও পারবে। কিন্তু যতক্ষণ না এই জায়গাটাকে রেকটিফাই করছেন ততক্ষণ কিন্তু সেই জায়গাটা পাবেন না, এবং আগামী 7.5 বছর যথেষ্ট সমস্যার মধ্যে দিয়ে কিন্তু চলবে, এবং মানসিক চাপের মধ্যে দিয়ে চলবে, এবং পিতার ক্ষেত্রে শারীরিক জায়গাটা একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আর কি জানতে চান বলুন? আগেই বললাম যে যতটা প্ল্যানিং করবে সেই অনুযায়ী আসার ক্ষেত্রে প্রবলেম, এই কারণের জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটাকে একটু রেকটিফাই করুন। দেখবেন ছেলের ক্যাম্পাসিং এর মধ্যেই খুব ভালো জায়গায় চাকরি পেয়ে গিয়েছে। তা না হলে কিন্তু সেকেন্ড ইয়ার মানে এরপরে কিন্তু থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ারের শুরুতেই কিন্তু ক্যাম্পাসিং আরম্ভ হয়ে যাবে। সুতরাং জায়গাটাকে একটু ভালো কারোর সঙ্গে কনসাল্টিং করে এই জায়গাটাকে রেকটিফাই করুন সময় থাকতে থাকতে, তাহলেই দেখবেন। তা নাহলে কিন্তু কামিং 7.5 বছর খুব একটা ভালো না। আশা করি বুঝতে পেরেছেন। এই জায়গাটাকে একটু ভালো করে ফলো আপ করুন। যদি মিস করে যান ফেসবুকে গিয়ে বা ইউটিউবে গিয়ে এটা সার্চ করে শুনে নিতে পারেন।
দেখুন, একটা যে কোনো জন্মছককে যদি সঠিক আধার দিয়ে বলা যায় তাহলে কিন্তু অবশ্যই তার সঠিক জায়গাটাকে আমরা নিরীক্ষণ অনুযায়ী বলতে পারি, এবং সেই অনুযায়ী তাকে যদি গাইড করে আমরা যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই যেতে। আমি আমার অনুষ্ঠানে যেটা বারবার ধরে বলি যে জ্যোতিষকে জীবনের সঙ্গে একটা প্রেক্ষাপটে জুড়ে ফেলুন, এবং জ্যোতিষকে একটা শুধুমাত্র প্রেডিকশন নয়, যে একটা গাইডলাইন হিসেবে ব্যবহার করুন, এবং সেই গাইডলাইন অনুযায়ী যদি চলতে পারেন তাহলে জীবনে অনেকটাই কিন্তু নিজের সফলতার দিকে ধীরে ধীরে এগিয়ে যাবেন। এবং সৌভাগ্য দর্পণের যে কথা, যে স্টেবিলিটি এবং তার আপনাদের যে গোল অফ ডেস্টিনেশন, সেই পথে আপনি গিয়ে আপনি আপনার উন্নতির শিখরে কিন্তু পৌঁছাতে পারবেন। আমরা আমাদের দ্বিতীয় বন্ধুকে নিয়ে আমাদের আলোচনায় ফিরবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি রাহুল বলছি কোয়ান্টাই থেকে। রাহুল কি? রাহুল দাস। রাহুল দাস। রাহুল বাবু জন্ম তারিখ? স্যার 10/3/1996। 10th March 1996। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মোটামুটি 29 বছর বয়স। জন্ম সময়? জন্ম সময় রাত্রি 9:16 PM। 9:16 PM। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান? কোয়ান্টাই। মিদনাপুর কন্টাই। হ্যাঁ হ্যাঁ, পূর্ব মেদিনীপুর। হ্যাঁ কতদিন ধরে অনুষ্ঠান দেখছেন, কেমন লাগছে? স্যার অনুষ্ঠান খুবই ভালো স্যার, আপনার প্রেডিকশন বা টোটকা যে প্রসেস যে সেগুলো খুবই ভালো লাগে স্যার। সেগুলো কখনো ব্যবহার করে দেখেছেন? হ্যাঁ, আমি চেষ্টা করেছি যে চা পাতা শ্রমিকদের জন্য যে চা পাতা বা শ্রমিককে মানে ইয়ে করানো, হেল্প করা। এরম ধরনের উপাচার কি অন্য জায়গায় পান? এই যে চা পাতার উপাচার একমাত্র তীর্থব্রতের কাছেই পাবেন, আর কোথাও পাবেন না। তার জন্য এবং সেটাকে ব্যবহার করে আপনি উপকারও পাচ্ছেন, সেটাও জানালেন। দেখুন রাহুল বাবু, এখানে যা পাওয়া যাচ্ছে, আপনার জন্ম তারিখ হচ্ছে 1। আপনি যথেষ্ট আত্মকেন্দ্রিক মানুষ এবং জীবনে যে কোনো ধরনের রিস্ক নিতে যথেষ্ট পছন্দ করেন, কিন্তু স্টেবিলিটি পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা। এবং লগ্ন এখানে পাওয়া গিয়েছে তুলা লগ্ন, এবং এখানে তুলা লগ্নে বর্তমান সময়ে শনি কিন্তু অবস্থান করছে পঞ্চম ভাবে, মানে ফাইন্যান্সিয়াল জায়গায় এবং কেরিয়ার ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু একটা প্রবলেম তৈরি করেছে। এবং লগ্নের ষষ্ঠ স্থানে কর্মপতি এখানে সাধু সর্বদোষ তৈরি করে ফেলেছে। এই যে সাধু সর্বদোষ যখনই তৈরি হয়ে যায়, ফলে কেরিয়ারের ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু একটা সবসময় কিন্তু একটা স্টেবিলিটি আসার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু দেয়। এবং লগ্ন পাওয়া গেছে সাথী নক্ষত্রে। সাথী নক্ষত্র একটা বিশেষ নক্ষত্র এবং অনেক সম্পদশালী নক্ষত্র, কিন্তু জীবনে 42 ইয়ার্স এর পর থেকে ডেভেলপমেন্ট, তার আগের জীবনটা কিন্তু অনেকটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যান, এবং যতটা অন্য কারোর জন্য করবেন সেই অনুযায়ী কিন্তু এফেক্টিভনেসটা পাবেন না। এবং এখানে চন্দ্র পাওয়া গেছে বিশাখা নক্ষত্রে, অর্থাৎ আপনার জীবনে অনেকটা সহনশীল, একটা নিয়মানুবর্তিতা লাইফ লিড করতে পছন্দ করেন, কিন্তু কোনোভাবেই সেই লাইফ লিড আপনি যেভাবে এক্সিকিউট বা প্ল্যানিং করে এগোতে চান, সেই সঠিক পরিকল্পনা অনুযায়ী সঠিক রূপ দিতে চায় না। এবং দীর্ঘদিন ধরে চেষ্টা করেও সরকারি চাকরির যে জায়গাটা, সেটা কোনোভাবেই যেন এনক্যাশ করে ওঠা হচ্ছে না, তাই না? দেখুন, এত কিছু ছেড়ে গিয়ে জাস্ট একটা পয়েন্টে গিয়ে এখানে স্টিক করলাম যে সরকারি চাকরি, অন্য কিছু বললাম না যে আপনি অন্য কিছু ট্রাই করুন, অন্য কিছু বলিনি, কিন্তু বারবার ধরে ট্রাই করছেন কিন্তু সেটা কোনোভাবে প্রসিডিওর হচ্ছে না। তার মূল কারণ এখানে বিশেষভাবে শুক্র ভঙ্গ কালসর্প দোষ, এবং তার সঙ্গে মঙ্গলের যে অবস্থান, সেই মঙ্গল কিন্তু এখানে চতুর্থ স্থানে বসে, পঞ্চম স্থানে বসে রয়েছে, এবং সে কিন্তু দশম পতিকে যথেষ্টভাবে পীড়িত করছে। এবং আমাদের যে কর্মের কারক গ্রহ শনি একটু পীড়িত, এই জায়গাটাকে একটু ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে রেকটিফাই করুন, তাহলে দেখবেন এখান থেকে অনেকটা ভালো ফল পাবেন, তবে এগিয়ে যেতে পারবেন। প্রাইভেট সেক্টরেও যেমন এগোনোর চান্স রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে 2026 সালের পরবর্তী অক্টোবর মাসের পর থেকে লাইফের মধ্যে অনেক পরিবর্তন আসবে, কিন্তু তার জন্য যে জায়গাটাকে বললাম সেই জায়গাটাকে প্রপারলি এক্সিকিউট করার দরকার আছে, তা না হলে কিন্তু জীবনে এগোনোর ক্ষেত্রে সমস্যা হবে। আশা করি বুঝতে পেরেছেন। সরকারি চাকরির চান্স আছে, কিন্তু যে জায়গাটাকে বললাম ওই জায়গাটাকে রেকটিফাই করতে না পারলে এই সরকারি চাকরির চান্স কিন্তু নেই। 26 সালে একটা সুযোগ আসবে, আবার 28 সালে একটা সুযোগ আসবে, তারপর কিন্তু আর কোনো সুযোগ আসবে না। তাই সময় থাকতে জায়গাটাকে ব্যবহার করুন, তা না হলে কিন্তু সময়টা। হ্যালো, রেমেডি এর জন্য এই দেখুন, রেমেডির জন্য আরো অনেক কিছু ফ্যাক্টরস দেখে, গোচরের অবস্থান, দন্তদশাপতির অবস্থান, এগুলো অনেক কিছু ফ্যাক্টরস থাকে, সেটা শুধুমাত্র এই 25 মিনিটের সময় বলা সম্ভব না। তবে আপনাকে বলবো, প্রত্যেক সপ্তাহের শনিবার দিন যে কোনো মাতৃ মন্দিরে অল্প একটু সবুজ আবির প্রদান করুন, একটা মাকে একটা মালা প্রদান করুন, এটা প্রথম কাজ শুরু করুন। এবং চা পাতার যে উপাচারটা আপনি ফলো করেন সেটাকে ফলো আপ করতে থাকুন, এবং ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটাকে ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে রেকটিফাই করুন, তাহলে দেখবেন জীবনে এগোতে পারবেন, তা না হলে কিন্তু ঘেরাটোপের মধ্যে পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন।
হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটাকে ফলো আপ করুন, ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন। সুতরাং নিজের জীবনে আর কোনো ফোন নেব না, আজকে কিছু বলার রয়েছে। তো জীবনে চলার পথে নিজের জীবনকে সঠিকভাবে গাইডলাইন হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জ্যোতিষকে জীবনের সঙ্গে কিন্তু ব্যবহার করুন। কিন্তু এই যে জীবনে ব্যবহার করার ক্ষেত্রে সবসময় নিজেকে এক্সিকিউট করতে হবে এবং একটা প্রপার প্ল্যানিং করে যে এগোতে হবে। এবং এই প্রপার প্ল্যানিং করে যখনই এগোবেন তখনই দেখবেন কিন্তু আপনি এগোতে পারছেন। কিন্তু তার সঙ্গে জীবনে জ্যোতিষকে সঙ্গে নিয়ে এগোতে হবে এবং সঠিক গাইডলাইন মেনে চলতে হবে, সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে এবং জীবনে সঠিক সময়কে ব্যবহার করতে হবে। তবেই কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবেন এবং একটা বার্থ চার্টকে সঠিক অ্যানালিসিসের মাধ্যমেই সেটা করা সম্ভব। এবার আমাদের আলোচনায় যেটা ছিলাম যে বাগদেবীর আরাধনায় দুটি উপাচারটা আমি আপনাদের বললাম। যারা বিশেষভাবে মেডিকেল সেক্টরে রয়েছেন এবং শিক্ষার্থী বিদ্যার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো একটা বেলপাতা নেবেন, পরিষ্কার বেলপাতা, এবং সেই বেলপাতার যে 3টি পত্র থাকে তার মধ্যে যে চকচকে দিকটি থাকে সেই চকচকে দিকটিতে দিয়ে খাগের কলম দিয়ে একটা পাতায় ওইং, দ্বিতীয় পাতায় সরস্বত্যই, তৃতীয় পাতায় নম, এটা করে মাকে অর্পণ করবেন। এবং যখন শেষ হয়ে যাবে ওই যে আমাদের একটা থালা সাজিয়েছিলাম যার মধ্যে আবির অভ্র রেখেছিলাম, তার মধ্যে এটাকে রেখে সেটাকে একটা জায়গা বেঁধে আপনি আপনার পড়াস্থানে অথবা আপনার কোনো একটা জায়গায় রেখে দিন, সেখান থেকে যেমন অনেকটা ইউটিলাইজেশন সেখান থেকে পাবেন। এবং যারা চাইছেন যে একটা প্রপার ফোকাস, কোনোভাবেই কাজের ফোকাসটা স্ট্যান্ড বাই হচ্ছে না, সবসময় স্টেবিলিটি জায়গাটাকে গন্ডগোল হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো এই দিনে একটু কাঁচা হলুদ নেবেন, তার সঙ্গে একটু চন্দন আর কর্পূর মিশিয়ে তার সঙ্গে একটা তিলক করবেন এবং বাড়ির গেটে 5টা ফোঁটা দেবেন। দেখবেন আপনার বাড়ির যে বাস্তুদোষের অনেকটা কিন্তু কন্ট্রোলড হবে এবং আপনি আপনার জীবনটাকে সঠিক পর্যায়ে সঠিকভাবে তার কিন্তু প্রপার এক্সিকিউট করতে পারবেন। তার কারণ আমাদের প্ল্যানিং যদি না থাকে তাহলে কিন্তু আমরা কখনো এক্সিকিউট করতে পারবো না। এবং ফোকাস যাদের একদম স্টিক রাখতে চাইছেন সেই ফোকাসকে স্টিক রাখার জন্য মাকে এই দিনকে একটা হলুদ ফুলের মালা দেবেন এবং তার পরবর্তী ক্ষেত্রে 11 দিন মা ভগবতীর মন্দিরে সম্ভব হলে একটা করে সম্ভব হলে নীল ফুল অর্পণ করবেন। মা ভগবতীর যদি মন্দিরে পৌঁছাতে না পারেন বাড়িতে মা ভগবতীকে অর্পণ করুন বা যে কোনো মাতৃমন্দিরে অর্পণ করুন মাকে স্মরণ করে, এবং আপনি আপনার প্রার্থনাটাকে জানান, মায়ের সঙ্গে আপনার এক্সিকিউশনটাকে করান, তাহলেই দেখবেন সেখান থেকে কিন্তু আপনি আপনার জীবনে কিন্তু এগিয়ে যেতে পারছেন। তা না হলে বারবার ধরে আমাদের ঘেরাটোপে পড়তে হবে। কিন্তু না, আমরা যে 2024-এর যে আমাদের যে আলটিমেটাম এবং আমাদের যে রেজলিউশন, আমাদের জীবনকে সঠিক পর্যায়ক্রমীয়তার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে এবং এই সঠিক পর্যায়কে মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে জীবনে প্রপার একটা গাইডলাইন মেনে কিন্তু চলতে হয় এবং সেই গাইডলাইনটাকে আমরা যখন প্রপার এক্সিকিউটলি করতে পারি সেই এক্সিকিউশনটাই কিন্তু আমাদেরকে সঠিকভাবে আমাদের জীবনকে সম্বলিত করতে পারে এবং এই সঠিক সম্বলিত যখন হবে তখনই কিন্তু আপনি আপনার জীবনে সঠিক পর্যায়টা আপনি খুঁজে পাবেন এবং আপনি আপনার জীবনের পজিটিভ ভাইবসটাকে খুঁজে পাবেন এবং আপনি আপনার জীবনের সঠিক ভাইবসটা যখন খুঁজে পাবেন তখনই দেখবেন আপনি আপনার সঠিক জায়গাটাকে নিরীক্ষণ করতে পারছেন এবং একটা প্রপার প্ল্যানিং রুট যখন আপনি পেয়ে যাবেন সেই রুট অনুযায়ী যদি আপনি এগোতে পারেন ডেফিনেটলি যত এগোবেন দেখবেন রাস্তা কিন্তু সম্প্রসারিত হচ্ছে। সেই জন্য রাস্তা যত সম্প্রসারিত হবে আপনার এক্সিকিউশনটাকে আপনি কিন্তু বাড়াতে পারবেন। দেখুন আজকের দিনে দাঁড়িয়ে আমরা মোটামুটি সবাই কিন্তু একটা ফাইন্যান্সিয়াল প্ল্যান করে চলি, সুতরাং জীবনটাকেও একটা আলটিমেটাম প্ল্যান করে এক্সিকিউট করুন, তবে আপনার যে গোল অর্থাৎ যে লক্ষ্য অর্থাৎ গোল আপনাকে নিজেকে আগে সেট করতে হবে এবং সেটাকে তার জন্য অবশ্যই সে গোলকে অ্যাচিভ করবার জন্য অবশ্যই জ্যোতিষের হাত ধরতেই হবে এবং জ্যোতিষ আপনাকে এমন একটা পথ যা আপনাকে পজিটিভ ভাইবস যেমন দেবে তার সঙ্গে সঙ্গে সঠিক পথটাকেও কিন্তু সঠিকভাবে চিনিয়ে দেবে এবং সঠিক পর্যায়ে যখন আপনি চিনতে পারবেন সেখান থেকে কিন্তু আপনার এক্সিকিউশনে যে প্রসেসটা আপনি কিন্তু পাবেন। তো আজকে আমাদের আলোচনা প্রথমে বললাম মাকে আবির অভ্র এবং পলাশ ফুল নিবেদনের কথা যেটা আপনার মনস্কামনাকে পূরণ করবে। দ্বিতীয় বললাম খাগের কলম, তার মধ্যে দুধ, সিদ্ধি, জবের শীষ, আমের মুকুল, পলাশ ফুল এবং আবির অভ্র দিয়ে মাকে নিবেদন করবেন, যেটা কিন্তু আমাদেরকে সঠিক পর্যায়ে আমাদেরকে দেখাবে এবং আমাদের সৌভাগ্যকে বৃদ্ধি করবে। এবং তার সঙ্গে বেলপাতার একটা উপাচার বললাম যেটা বিশেষ করে বিদ্যার্থীদের জন্য, এবং তারপরে একটা দুর্বার উপাচার বললাম ফোকাস, এবং তার সঙ্গে মা ভগবতীর নিবেদন। এবং যারা মিস করে গেছেন তাদেরকে বলবো নীল সরস্বতী পূজাও অবশ্যই করবেন এবং তার জন্য আগের এপিসোডটা দেখে নিন। আজকের সময় তো একদম থামতে বলছে। মা সকলকে বাগদেবীর এবং মা সরস্বতী পূজার আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। জীবনে এগিয়ে চলুন, ফোকাসকে ঠিক করে সঠিকভাবে সঠিক পর্যায়ে গোল অফ ডেস্টিনেশন যা সৌভাগ্য দর্পণের কথা তা কিন্তু সেই পথে এগিয়ে চলুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই ইতি টানলাম। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে